প্রতিদিনের মতো 1974 সালের 4 এপ্রিলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ও সূর্য সেন হলে রাত নেমেছিল। আর সব বাসিন্দার মতো রাতের ঘুম নেমে আসার কথা ছিল সূর্য সেন হলের 635 ও 648 নম্বর কক্ষের বাসিন্দাদের চোখেও। পার্থক্য শুধু এতটুকুই, এই দুই কক্ষের 7 জন তরুণকে সেই দিনের মধ্যরাতে চিরদিনের মতো ঘুমিয়ে যেতে হয়েছিল এক শিহরণ জাগানো খবরের শিরোনাম হয়ে। 10-15 জন সশস্ত্র ছাত্রলীগ কর্মী ওই দুই কক্ষ থেকে 7 জন ছাত্রকে ডেকে বাইরে এনে অস্ত্র তাক করে, হাত উঁচু করিয়ে ধাক্কাতে ধাক্কাতে মহসিন হলে নিয়ে যায়। সেখানে টিভি রুমের সামনের করিডোরে তাদের হাত পা বেঁধে দাঁড় করানো হলো। তারপর রাতের আধারে স্টেনগানের হিংস্র গর্জনে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একসঙ্গে 7 ছাত্রের দেহ ঝাঁঝরা হয়ে গেল বুলেটের আঘাতে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে এই বীভৎস হত্যাযজ্ঞের সংবাদ মুখে মুখে রাজধানীতে ছড়িয়ে পড়ে। এরপর ঢাকা শহর ছাপিয়ে গোটা দেশ। আতঙ্ক তখন চারদিকে। সাধারণ শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে হল ছাড়তে শুরু করে। রাতের বেলা ভৌতিক পরিবেশ। 6 এপ্রিলের পত্রিকায় কালো রিভার্স হোর্ডিংয়ে এই ঘটনাটা প্রধান শিরোনাম হয়। নিউ ইয়র্ক টাইমস সহ বিদেশি গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে সংবাদটি প্রকাশ করে। সেই রাতে সূর্য সেন হলের 635 নম্বর কক্ষে কয়েকজন ছাত্র গল্প করছিল। ওই কক্ষে ছিল নাজমুল হক কোহিনুর। রাত 1:25 মিনিটে সূর্য সেন হল থেকে প্রথমে 2-3টা গুলির শব্দ পাওয়া যায়। এই সময় 10 থেকে 15 জন অস্ত্রধারী হলের ভিতর ঢুকে সিঁড়ি বেয়ে 5ম তলায় উঠে আসে। প্রথমে তারা 634 নম্বর রুমের দরজায় ধাক্কাধাক্কি করে কোহিনুর নাম ধরে ডাকতে থাকে। ওই কক্ষের ভেতর থেকে এক ছাত্র পাশের কক্ষে যোগাযোগ করতে বলে। অস্ত্রধারীরা পাশের 635 নম্বর কক্ষের দরজা ধাক্কাতে শুরু করে। তারা কোহিনুরকে দরজা খুলতে বলে। কিছুক্ষণ এ অবস্থা চলতে থাকলে অপরাগ হয়ে কোহিনুর ভেতর থেকে দরজা খুলে দেয়। অস্ত্রধারীরা তাদের হ্যান্ড আপ করতে বলে। কোহিনুর সহ ওই কক্ষে তখন ছিল 4 জন। 4 জনই মাথার উপর হাত তুলে কক্ষ থেকে বের হয়। একই কায়দায় অস্ত্রধারীদের অন্য গ্রুপ 648 নম্বর কক্ষ থেকে আরো 3 জনকে বের করে নিয়ে আসে। এই 7 জনের দিকে অস্ত্র তাক করে সারিবদ্ধভাবে তাদেরকে হাঁটিয়ে 5ম তলা থেকে নিচে নামিয়ে আনা হয়। এই সময় কোহিনুর বিষয়টি আঁচ করতে পেরে তাকে প্রাণে নামার জন্য আকুতি মিনতি শুরু করে। দোতলা পর্যন্ত নামার পর 215 নম্বর কক্ষের সামনে গিয়ে আরো এক ছাত্রের খোঁজ করে অস্ত্রধারীরা। ওই ছাত্র বিপদ বুঝতে পেরে জানালা ভেঙে দোতলা থেকে নিচে লাফিয়ে পড়ে। ততক্ষণে অস্ত্রধারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। ওই ছাত্রকে না পেয়ে অস্ত্রধারীরা জানালার কাছে গিয়ে দেখে কেউ দৌড়ে পালাচ্ছে। জানালা দিয়েই গুলি করা হয় তাকে, কিন্তু সে পালিয়ে যেতে সমর্থ হয়। 7 জন হতভাগ্য ছাত্রকে যখন সূর্য সেন হল থেকে মহসিন হলের মধ্যে নিয়ে যাওয়া হয় তখন রাত 2:04 মহসিন হলের টিভি রুমের সামনের করিডোরকে বদ্ধভূমি হিসেবে নির্বাচিত করে এই 7 জনকে সেখানে দাঁড় করানো হয়। রাত 2:11 হতভাগ্য ওই ছাত্রদের লক্ষ্য করে বাস্ট ফায়ার করা হয়। গুলিবিদ্ধ ওই ছাত্ররা লুটিয়ে পড়ে এবং ছটফট করতে করতে প্রাণ হারায়। রক্তে ভেসে যায় পুরো করিডোর। তাদের মৃত্যু নিশ্চিত হওয়ার পর অস্ত্রধারীরা ফাঁকা গুলি ছুড়ে ত্রাসের রাজত্ব আরো বিস্তৃত করে। রাত 2:25 তারা ধীরে সুস্থে ঘটনাস্থল ত্যাগ করে। ভোর 4:55 পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদিও ঘটনাস্থল থেকে সামান্য দূরে ছিল একটি পুলিশ ফাঁড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক প্রান্তে রাজধানীর পুলিশ কন্ট্রোল রুম। প্রায় 1 ঘন্টা ধরে অস্ত্রধারীদের এমন তৎপরতার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সেখানে হাজির হতে পারেনি। হত্যাকাণ্ডের প্রায় 2.5 ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বেশ কিছুদিন যাবৎ ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের দুর্নীতিবাজদের বিরুদ্ধে শুদ্ধ অভিযানে হুমকি দেওয়া হচ্ছিল। ছাত্রলীগের সভাপতি মনিরুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিকুল আলম প্রধান এই শুদ্ধি অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন। তাদের প্রতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের আশীর্বাদ ছিল। যারা নিহত হন তারা ছিলেন শেখ ফজলুল হক মনির অনুসারী। কয়েকজন ছিলেন শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু। প্রধানমন্ত্রী শেখ মুজিব ওই সময় চিকিৎসার জন্য মস্কোতে ছিলেন। খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করে শফিকুল আলম প্রধানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিল হয়। নারকীয় হত্যাযজ্ঞের 3 দিন পর পুলিশ ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক শফিকুল আলম প্রধান সহ 3 জনকে গ্রেপ্তার করে।
অপর দুজন হলেন কামরুজ্জামান ওরফে কামরুল এবং মাহমুদুর রহমান ওরফে বাচ্চু। পুলিশ তদন্তে বেরিয়ে আসে এই হত্যাযজ্ঞে শফিউল আলম প্রধান সরাসরি জড়িত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই নারকীয় ঘটনা ঘটে বলে পুলিশের তদন্তে বলা হয়। বছর দুয়েক পর আব্দুর রাজ্জাক ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই মামলার অন্যতম সাজাপ্রাপ্ত আসামি আব্বাস উদ্দিন আফসারীকে দেখতে পেয়ে ভর্ৎসনা করে বলেছিলেন, হলের ভেতরে মারতে গেলি কেন? ওদের ডেমরা টেমরা নিয়ে ফেলে দিয়ে আসলেই তো হতো। মুক্তিযুদ্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 7 মার্ডারের মতো আর কোনো ঘটনাই তৎকালীন সময়ে এমন চাঞ্চল্য সৃষ্টি করেনি। এই হত্যাকাণ্ড নিয়ে দৈনিক ইত্তেফাকের সম্পাদকীয়তে লেখা হয়, মহসিন হলের কোণে বদ্ধভূমির 2 ইঞ্চি পুরো রক্তের চিহ্ন রয়েছে, 2-4 দিন পর মুছিয়া যাইবে, কিন্তু যে জিনিসটা শত ঢাকাঢাকি আর চুনকামেও মুছিবে না সেটা হলো জাতির মুখের কলঙ্ক, প্রশাসনের কপালের কালিমা। কিন্তু তাতেই বা কার কি? এমন তো কতই ঘটিল, কতজনে কত কিছু কহিল। প্রশাসনের কাফেলা কি থামিয়া দাঁড়াইয়াছে, নাকি স্তব্ধ নিশ্চল হইয়া গিয়াছে মৃত্যুর মিছিল?